আজকে সিঙ্গাপুরে অসুস্থ, তিনি আহত অবস্থায় গিয়ে কিন্তু হচ্ছে কিছুক্ষণ আগেই মৃত্যুর কোলে ধরে পড়েছেন। 7 দিন, দীর্ঘ 7 দিন কিন্তু তিনি পাঞ্জা লড়েছেন। এরপরে কিন্তু শরীফ ওসমান হাদী তিনি গুলিবিদ্ধ অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেছেন। এই মুহূর্তে টিএসসিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীরা এখানে খুনিকে ধরে বিচারের আওতায় আনা এবং তার সাথে সাথে শরীফ ওসমান হাদী তার যে খুন সেটির অবিলম্বে বিচার করার জন্য কিন্তু হচ্ছে দাবি জানিয়েছেন। মূলত তাদের 10:30 নাগাদ কিন্তু হচ্ছে তাদের এই সারা ঢাকা বিশ্ববিদ্যালয় চক্কর দিয়ে কিন্তু টিএসসিতে এসে আজকের এই শরীফ ওসমান হাদীর উপর যে হামলা, এর পরবর্তীতে তিনি যেভাবে হচ্ছে গুলিতে নিহত হলেন, সন্ত্রাসীদের গুলিতে, তিনি মূলত এখান থেকে দাবি করা হচ্ছে আগ্রাসন বিরোধী যেই সমালোচনা বা কথা বলার কারণেই কিন্তু তাকে আজকে গুলি করে হত্যা করা হয়েছে। এবং এই যে রাষ্ট্র নিরাপত্তা দিতে পারলো না, সেটির জন্য রাষ্ট্রকে দায়ী করে বারবার কিন্তু এখান থেকে রাষ্ট্রের বিভিন্ন নীতি নির্ধারণী পর্যায়ে সরকারের নানা অবহেলা এবং অনিরাপত্তার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে বলে কিন্তু দাবি করা হচ্ছে। স্লোগানে কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে বলা চলে হচ্ছে স্লোগানে মুখর হয়ে আছে। সবাই কিন্তু হচ্ছে তাদের জায়গা থেকে এখানে জড়ো হচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে আরো কম শিক্ষার্থী ছিল। আস্তে আস্তে কিন্তু নানা জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি মিছিল করে করে শরীফ ওসমান হাদীর মৃত্যুর ঘটনা শোনার, খুনের যেই ঘটনা ঘটেছে তার প্রতিবাদে মৃত্যুর সংবাদ শুনে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা কিন্তু ছুটে আসছে। আর এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিক টিএসসিতে জমায়েত হয়েছে। তার পাশাপাশি আমরা লক্ষ্য করেছি শাহবাগে কিন্তু আরো একদল শিক্ষার্থী সেখানে অংশ নিয়ে সেখানেও কিন্তু হচ্ছে রাস্তা অবরোধ করছেন, আমরা সেটি লক্ষ্য করেছি। তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর পক্ষ থেকেও কিন্তু হচ্ছে মিছিলের আহ্বান জানানো হয়েছে। সেখানেও কিন্তু শিক্ষার্থীরা অংশ নিবেন এমনটাই জানতে পেরেছি। আর কিছুক্ষণের মধ্যে ডাকসুর যারা নেতাকর্মী আছে তারা তাদের পক্ষ থেকে কিন্তু একটি মিছিল করার কথা রয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা জায়গা থেকে মিছিল আসতে আমরা লক্ষ্য করছি। শরীফ ওসমান হাদীর উপর হামলার ঘটনা ঘটে গত শুক্রবার। এই যে 7 দিন মৃত্যুর সাথে পাঞ্জা নড়েছিল একজন বিপ্লবী, যিনি কিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেমনি অবদান রেখেছেন তেমনি কিন্তু অবদান রেখেছেন ঠিক 5ই আগস্টের পর নানাভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন, নানাভাবেই কথা বলেছেন বিপ্লবী এই শরীফ ওসমান হাদী তিনি কিন্তু কথা বলেছিলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। এই যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জনমত তৈরি কিংবা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে সাহস দেখানোর কারণেই আজকে ভারতেরই বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে তার উপরে হুমকি আসছিল। এর পরবর্তীতেই এ ধরনের ঘটনা ঘটে বলে এখান থেকে দাবি করা হচ্ছে। টিএসসিতে যারা এখানে স্লোগান দিচ্ছেন তারা বলছেন যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় ভারতীয় বিভিন্ন এজেন্ট তারা কিন্তু এই ধরনের ঘটনা ঘটাতে পারে। আর এই যে শরীফ ওসমান হাদীর উপর যে ঘটনাটি সেটি কিন্তু হচ্ছে কোনোভাবে মেনে নেওয়া হবে না, এমনটাই কিন্তু বলা হচ্ছে। আমরা একটু শুনতে চাই যে তারা কিন্তু তাদের জায়গা থেকে স্লোগান এবং তাদের কথাবার্তা একটু শুনতে চাই। আমাদের লড়াই চলবে ভাই, আমাদের লড়াই চলবে, আমাদের লড়াই চলবে। দিল্লির কসাই, গুজরাটের কসাই, মোদি শুনে নাও, তোমাদের গলায় শিকল পরানো অব্দি আমাদের লড়াই চলবে। তোমাদের গলায় শিকল পরানো অব্দি আমাদের লড়াই চলবে।
আমরা নেব। আমরা আবার ইনসাফ কায়েম করবো এই ভারতীয় উপমহাদেশে। আমরা আবার ইনসাফ কায়েম করবো হাদি ভাই, আমরা করবই। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আজকে 1971 সালে আমরা পিন্ডি থেকে মুক্ত আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে যারা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা শিক্ষার্থীরা আছে তাদের চোখে কিন্তু অশ্রু আমরা লক্ষ্য করতে পারছি। তাদের যেই কষ্ট সেটা কিন্তু তাদের কথার মাধ্যমে আমরা শুনতে পাচ্ছিলাম। তাদের তাদের যে আবেগ, তারা কিন্তু বারবার তাদের কথা এবং তাদের চোখে দিকে তাকালেই কিন্তু আমরা বুঝতে পারছি যে তাদের আর এই মুহূর্তে কিন্তু যারা এখানে উপস্থিত আছেন তাদের শরীফ ওসমান হাদি মূলত তিনি শুক্রবার 2:24 নাগাদ তার উপরে দুজন সন্ত্রাসী একটি মোটরসাইকেলে এসে বিজয়নগর এলাকায় গুলি করে এবং সেই সাথে সাথেই কিন্তু মোটরসাইকেলটি পালিয়ে যায় এবং পরবর্তীতে জানতে পেরেছি আমরা নানা মাধ্যমে সেই সন্ত্রাসী বিজয়নগরে গুলি করার আগে তিনি ইনকলাব মঞ্চে একজন সমর্থক হিসেবে তাদের সাথে কিন্তু যোগ দিয়েছিলেন এবং অনেকটা সময় জুড়ে শরীফ ওসমান হাদির সাথে নানা কার্যক্রমে কিন্তু অংশগ্রহণ করেছিলেন। এর পরবর্তীতে তিনি এবং তার সাথে আরো একজন মিলে দুজন একটি মোটরসাইকেলে এসে রিকশায় যাচ্ছিলেন শরীফ ওসমান হাদি। সেই শরীফ ওসমান হাদির উপর গুলি তার উপরে গুলি করা হয়। সেই গুলির ঘটনার পরপরই তাকে নিয়ে যাওয়া হয় আমরা জানতে পারি। তারপর শুক্রবার যখন গুলি করা হয়, গুলি করার পরপরই তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে এবং সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে দীর্ঘ 4.5 ঘন্টা পরে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় এভার কেয়ার হাসপাতালে এবং সেই এভার কেয়ার হাসপাতালে দীর্ঘ সময় কিন্তু তিনি ছিলেন। থাকার পর তাকে সরকারিভাবে কিন্তু নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের একটি হাসপাতালে। সেই হাসপাতালে তিনি কিছুক্ষণ আগে একটি সার্জারির পরপরই কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা নড়ে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। সেটি কিন্তু আমরা জানতে পেরেছি ইনকলাব মঞ্চের মাধ্যমে এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু তার মৃত্যুর গুঞ্জন শুনতে পাচ্ছিলাম এবং শেষমেশ আজকে রাত কিছুক্ষণ আগে মূলত হচ্ছে 9টার পরপর এবং 9টা থেকে 10টার মধ্যে যেই ইনকলাব মঞ্চের ফেসবুক পেজ এবং নানা মাধ্যমে আমরা জানতে পারি যে শরীফ ওসমান হাদি মৃত্যুর সাথে পাঞ্জা নড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। মূলত এই যে শরীফ ওসমান হাদি তিনি কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বড় অবদান রেখেছেন এবং সেই সময়ে তিনি রাজপথে ছিলেন এবং তিনি তার এলাকায় গিয়ে বিভিন্ন মসজিদ, গির্জা, মন্দির, ইসলামিক কিংবা হচ্ছে ধর্মীয় যেই জায়গাগুলো আছে সেগুলো পাহারা দিয়েছেন। তার বিভিন্ন কথাই কিন্তু আমরা সেটি শুনতে পেরেছি। মূলত তার জায়গা থেকে তিনি জুলাই আন্দোলনে মাঠে ছিলেন এবং তিনি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের প্রশ্নে তিনি এক ছিলেন।
আজকের এই যেই সময় আজকের এই সময় কিন্তু হচ্ছে আমরা দেখছি সবার চোখে মুখে কান্নার ছাপ, সবাই কিন্তু হচ্ছে তাদের যেই আবেগের জায়গা, সেই জায়গা থেকে কিন্তু অনেকাংশেই ভেঙে পড়েছেন। হাদির সাথে কিন্তু হচ্ছে এখানে শাহবাগে যারা জড়ো হয়েছেন তাদের অনেকেরই ব্যক্তিগতভাবে অনেক ভালো সম্পর্ক ছিল। অনেকেই কিন্তু তাদের যেই নানা প্রয়োজনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানান সাধারণ শিক্ষার্থীদের সাথে তার মেশার সুযোগ হয়েছে। সেই সাথে তিনি কিন্তু তার জায়গা থেকে একটি সংগঠন ইনকলাব মঞ্চ, যেটি কিনা হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন, সেটি প্রতিষ্ঠা করেন এবং সেটির হচ্ছে সেখান থেকে কিন্তু তিনি কিন্তু ইনকলাব মঞ্চের মুখপাত্র ছিলেন এবং সেখান থেকে নানাভাবে তিনি আগ্রাসন বিরোধী যে সব ধরনের প্রতিবাদের সাথে কিন্তু তিনি লিপ্ত ছিলেন। এখান থেকে স্লোগান দেওয়া হচ্ছে আবরার ফাহাদ এবং এই যে শরীফ ওসমান হাদি, এই দুজনই যেন হচ্ছে আগ্রাসন বিরোধী যেই সংগ্রাম, আগ্রাসন বিরোধী যেই বক্তব্য, সেটির জন্য কিন্তু আর এই মুহূর্তে আমি আছি হচ্ছে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। আমরা একটু শুনতে চাই যে আমরা দেখছি ডাকসুর একজন নেতা কথা বলছে, আমরা একটু শুনতে চাই। আমাদের নাকি ভারতের আমাদের প্রশ্ন থাকে ভাই, এরা আমাদের খায়, আমাদের ট্যাক্সের টাকায় চলে, কিন্তু এজেন্টরা সার্ভ করে ভারতের। এবং এদেরকে যারা আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, যারা হচ্ছে এই গোয়েন্দা বাহিনী নিয়ন্ত্রণ করে, যাদের নিয়ন্ত্রণ করার কথা রাষ্ট্রযন্ত্র ইন্টারিম, হাদি ভাইয়ের হত্যার পেছনে প্রত্যেকে দায়ী। আমরাও দায়ী, কারণ আমরা দিনের পর দিন সুশীল বয়স উৎপাদন করছি। আমার দেশের সুশীল শহরের বাচ্চারা টকশোতে গিয়ে আমাদেরকে হত্যাযোগ্য করে তুলছে। এই সুশীল শহরের বাচ্চারা আমাদেরকে হত্যাযোগ্য করে তুলছে বলে আজকে আমাদের দিকে চোখ তুলে তাকাইতে সাহস পায়। আজকে হাদি ভাই, কালকে আমি, পরদিন অন্য কেউ, এভাবে করে এই জুলাই যোদ্ধারা জীবন দিয়ে যাবে। আর যাদের রক্তের উপর এই অসভ্য সুশীল ইন্টারিম গঠিত হয়েছে, তারা এখনো মসনদেই বসে থাকবে, তাদের কিছু আসা যায় না। আপনারা জানেন, আমরা ডাকসুর পক্ষ থেকে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর তার কাছে গিয়েছিলাম, তাকে আমরা গিয়েছি, ভাই আপনি কি জানেন আমাদের লাইফের থ্রেট আছে, আমাদের সবাইকে হুমকি দেওয়া হয়। সে বলেছে নিরাপত্তা, যার নিরাপত্তা তার কাছে। চিন্তা করতে পারেন, সে সরকারের বেতন খেয়ে সে সবসময় পুলিশের প্রোটোকলে থাকে, তার তো নিরাপত্তা নেই, চিন্তা নাই। কিন্তু আমরা তো মাটির মানুষ, আমাদেরকে মানুষের কাছে যাইতে হয়, কথা বলতে, আমাদের সময় চলতে হয়, আমাদের নিরাপত্তা দায়িত্ব কে নিবে? আপনারা চিন্তা করতে পারেন যে একটা মানুষ যে কিনা আগে থেকেই অস্ত্র মামলার আসামি, পুলিশের কাছে পর্যাপ্ত তথ্য আছে, তারপরেও এরকম একটা মানুষ হাদির পাশে ঘুরতে দিনের পর দিনে, কোন অবস্থায় যখন হচ্ছে হাদি অলরেডি লাইফের থ্রেট পাচ্ছে, কিন্তু তারপরেও ডাকসুর যেই নেতারা আছেন তারাও কিন্তু নানা জায়গা থেকে ছুটে আসছেন এবং তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে তারাও কিন্তু এখানে হাজির হয়েছেন। রাষ্ট্রযন্ত্রের হেল্প ছাড়া, এজেন্সির হেল্প ছাড়া কে পালাইতে পারে আপনাদের মনে হয়? এই প্রত্যেকটার পেছনে রাষ্ট্রযন্ত্র দায়ী, এই প্রত্যেকটার পেছনে আমার দেশের ট্যাক্সের টাকায় চলা গোয়েন্দা সংস্থা দায়ী। প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আজকে আমরা কথা বলতে আসি নাই, আজকে আমরা শপথ নিব। আমাদের ভাই যেই কারণে জীবন দিয়েছে, সেই উদ্দেশ্য বাস্তবায়ন আমরাই করবো ইনশাআল্লাহ। আমাদের ভাইয়ের রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব আমাদের। আমাদের ভাই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সেই লড়াই আজ থেকে বাংলাদেশের 20 কোটি মানুষের। আমাদের ভাই যে শিশুতার বিরুদ্ধে কথা বলেছে, যে কালচারাল হেজিমনি ছিন্ন করার কথা বলেছে, হাদি ভাইয়ের অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। সেই কাজ আমাদের সমাপ্ত করতে হবে এবং একই সাথে হাদি ভাই যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন আমাদের হাত দিয়ে বাস্তবায়ন করতে হবে। আজকে এক হাদি রক্ত দিয়ে প্রমাণ করে গিয়েছে হাদিরা মরে যায় না, এক হাদির রক্ত থেকে লক্ষ হাদি জন্মায়। আমরা কি হাদি হইতে পারবো? আমরা কি হাদি হইতে পারবো? আজকে হাদি ভাইয়ের শাহাদাত দিনে আমরা শপথ নিব, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা
যুগে যুগে লড়ে যাব ভারতীয় আধিপত্যবাদের কলেজে আমরা ছিঁড়ে ফেলবো আমার দেশের মাটি নিয়ে ছিনিমিনি করবেন আমার দেশের বাতাস নিয়ে ছিনিমিনি করবেন আমার দেশের পানি নিয়ে ছিনিমিনি করবেন বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবেন সেই চোখ আমরা উপরে ফেলবো ইনশাআল্লাহ সেই শিক্ষা আমরা হাদি ভাইয়ের থেকে পেয়েছি হাদি ভাইয়ের জীবন দেওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে এইটা একটা যুদ্ধ এইটা একটা যুদ্ধ এই যুদ্ধে আমাদের পাশে এশিয়ার বিশ্বরা ভারত আর আমরা এই পাশে কিছু মুসলিম জনপদ ইনশাআল্লাহ মুসলমানরা দমে যায় না মুসলমানদের রক্ত দিয়ে দমে যায় না জীবন দিয়ে দমে যায় না হাদি ভাইয়ের রেখে যাওয়া সব কথা সব করবো ইনশাআল্লাহ আমরা সবাই হাদি হবো ইনশাআল্লাহ আমরা কিন্তু ঠিক এই মুহূর্তে আছি টিএসসিতে আর টিএসসির যেই শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীরা কিন্তু হচ্ছে এখানে নানা জায়গা থেকে জড়ো হচ্ছে তার পাশাপাশি তাদের কিন্তু হচ্ছে যেই দাবি সেটি কিন্তু হচ্ছে তারা জানাচ্ছিল বিশেষ করে হচ্ছে তারা কিন্তু বলছেন যে কোনো মূল্যেই হোক যেই খুনি তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু হচ্ছে বিচারের আওতায় আনতে হবে এবং এই যে খুনি পালিয়ে গেল সেটির জন্য কিন্তু হচ্ছে দায় সরকারেরও রয়েছে সেটিও কিন্তু আমাদেরকে এখান থেকে বললেন আর এখানে আমরা দেখছি নানা আপনারা জানেন যে 1 ঘন্টা আগে সিঙ্গাপুরে শরীফ ওসমান হাদি মারা গেছে জীবন মৃত্যু সন্ধিক্ষণে ছিল এবং এই মারা যাওয়ার কিছুক্ষণের মধ্যে আমরা দেখলাম যে ঢাকা শহরে বিক্ষোভ শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা তাঁতিবাজার মোড়ে আসলে আছি এখানে তাঁতিবাজার মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার মৃত্যুর ঠিক আধা ঘন্টার মধ্যেই জড়ো হয়ে বেরিয়ে আসে এবং তারা একটি খুব প্রতীকী একটি স্লোগান তারা দিচ্ছে তারা বলছে যে আমরা সবাই হাদি হব ধুকে ধুকে মরে যাব তার মানে তারা বলছে যে আসলে এই বিপ্লবী যারা এই 24-এর গণ অভ্যুত্থানে যারা বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে তাদেরকে ধুকে ধুকে মরতে হবে এরকম একটি কথা আসলে তারা বলার চেষ্টা করছেন এবং বেশ এই রাতেও হঠাৎ করে মৃত্যুর খবর শুনেও বিপুল সংখ্যক শিক্ষার্থীকে দেখছি যে তারা ইতিমধ্যে এখানে তাঁতিবাজার মোড়ে জড়ো হয়েছে এই মিছিলটি আসলে শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়ার পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কোর্ট চত্বর হয়ে আপনারা জানেন যে তাঁতিবাজারের মোড়টি আসলে খুব কাছে এখানে তারা এসে জড়ো হয়েছেন তারা বাংলাদেশের পতাকা হাতে নিয়ে এসছেন এবং এই রাতেও আমরা অনেক নারীদেরকে দেখতে পাচ্ছি যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারাও এখানে জড়ো হয়েছেন ঠিক কিছুক্ষণ আগে আমি একটি গণমাধ্যমের একটি টেলিভিশন সাক্ষাৎকার আসলে দেখছিলাম যে একজন অতিথির সঙ্গে যার বিভিন্ন সময় বাদানুবাদ আসলে হয়েছে তিনি বলছিলেন যে বাংলাদেশে যে বিদ্রোহী কবিতা যেটি আসলে আবৃত্তি করেছে প্রধান উপদেষ্টার যে পেজ থেকে যেটি শেয়ার করা হয়েছে সেই বিদ্রোহী চরিত্রে আসলে রয়ে গেলেন শরীফ ওসমান হাদি এটি আসলে বাংলাদেশের মানুষ গত শুক্রবারে আক্রান্ত গুলিবিদ্ধ হওয়ার পরে আমরা 1 সপ্তাহ জুড়ে দেখেছি সারা বাংলাদেশের মানুষ হাদিকে নিয়ে একটি ভারাক্রান্ত হৃদয়ে তারা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কথা বলছেন তার পোস্ট শেয়ার করছেন তার বন্দনায় তারা বিভোর হয়ে আছেন হাদি বন্দনায় তারা মুখর হয়ে আছেন এবং তারা কোনোভাবেই মানতে পারছে না যে হাদি আসলে মানুষকে বিপ্লবের স্বাদ পাইয়ে দিয়েছে এবং বিপ্লব পরবর্তী সময়ে আসলে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা যেটি আসলে পূরণ হয়নি সেটির জন্যে আসলে ব্যাপকভাবে আসলে তৎপর ছিল শরীফ ওসমান হাদি এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা যে পূরণ হয়নি সেই
আকাঙ্ক্ষা পূরণের জন্য কিন্তু সব থেকে নিরলসভাবে তিনি কিন্তু লড়ে গেছেন। এবং আপনি জানেন যে জুলাইয়ের যে নায়কেরা তাদেরকে নিয়ে নানা ধরনের সমালোচনা আছে, কিন্তু শরীফ ওসমান হাদী জাতীয় নাগরিক কমিটিতে থাকার পরেও যখন তিনি দেখেছেন যে তিনি আসলে স্বাধীনভাবে তার মতামত হয়তো প্রকাশ করতে পারবেন না, তখন কিন্তু তিনি আলাদা করে ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেছেন এবং মানুষের দানের টাকায়, সহযোগিতার টাকায় আসলে তিনি এই কালচারাল মঞ্চ যেটি প্রতিষ্ঠিত করেছেন এবং এরপর কিন্তু ধীরে 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 তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন।